বিজ্ঞান দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এসএকিউগুলি সলিউশন করছি। 9 নম্বর কোশ্চেন পেপার পর্যন্ত এমসিকিউ এসএকিউগুলি আলোচনা করে নিয়েছি। আজকে 10 নম্বর কোশ্চেন পেপারটা আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, দেখো তোমাদের এমসিকিউ এবং এসএকিউ মিলে মোট 18 নাম্বার আসে। এবার ওই 18 নাম্বার যদি তোমাকে তুলতে হয়, এবং এইটা খুব স্কোরিং, এই ব্যাপারটা খুব স্কোরিং আছে, এটা যদি তুমি তুলতে পারো তার জন্য তোমাকে খুব প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য ভালো উপায় হচ্ছে এবিটিএ টেস্ট পেপার। এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এবং এসএকিউ যথেষ্ট পরিমাণ আছে, 25টা সেট আছে। এবার 25টা সেট থেকে যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো ভাবনা থাকবে না। তো তাই তোমরা এটা খুব গুরুত্ব সহকারে এমসিকিউ বা এসএকিউগুলো প্র্যাকটিস করো। আজকে তোমাদের আমি 10 নম্বর যে কোশ্চেন পেপার আছে ওই 10 নম্বর কোশ্চেন পেপারের এমসিকিউ এবং এসএকিউগুলি আলোচনা করব। তোমরা বইটা কাছে রাখবে সলিউশন করার সময়। এবার দেখো, তার ফার্স্ট কোশ্চেনটা আমি শুরু করছি। ফার্স্ট কোশ্চেনটা বলেছে কুলম্বের সূত্রে 1/4πε0 এই রাশিটির একক নির্ণয় করো। তো এই রাশিটির একক নির্ণয় করতে হলে আমি কুলম্বের সূত্রটাকে ইউজ করব। তো আমরা সাধারণত কুলম্বের সূত্র F = কি জানি? F = 1/4πε0 Q1 × Q2/r²। এবার এখান থেকে যদি 1/4πε0 একক বার করতে হয় তাহলে এখান থেকে আমি করব 1/4πε0 = তাহলে এইগুলো সব ডান দিকে চলে যাবে, fr²/Q1 × Q2। এবার দেখো এফের একক কত হয়? নিউটন। আর দৈর্ঘ্য এটা মানে ব্যাসার্ধ ওটা হবে m²/কুলম্ব²। 1/4πε0 একক হচ্ছে নিউটন × m²/কুলম্ব²। এবার দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি সমান্তরাল পাত বায়ুধারকের ধারকত্ব C, এটিকে খাড়াভাবে একটি তরলে অর্ধনিমজ্জিত করা হয় যেন পাত দুটি তরল তলের সমকোণে থাকে। তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক K = যদি 1.6 হয় তাহলে তুল্য ধারকত্ব কত তোমাকে নির্ণয় করতে হবে। আমি কেটা লিখে নিই, K = হচ্ছে 1.6। এবার দেখো এইটা একটা সমান্তরাল বায়ু পাত ধারক ছিল যার ধারকত্ব ছিল কত? C। আর C সমান আমরা কি জানি? C সমান জানি, যেহেতু বায়ু পাত ধারক তার ক্ষেত্রে K = 1 হয়, ε0A/d, দূরত্ব d ধরে নিলাম। এবার কি বলেছে, এই পাত ধারকটাকে একটা তরলে অর্ধনিমজ্জিত করবে, এমনভাবে নিমজ্জিত করবে যেন পাত দুটা তরল তলের সঙ্গে সমকোণে থাকে। এবার অর্ধেকটা কি থাকলো? বায়ু থাকলো, আর অর্ধেকটা কি থাকলো? তরলটা থাকলো, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 1.6। এবার এর তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। দেখো এখানে তুমি দুটা ধারক ধরে নেবে, এটা বায়ু ধারক আর এটা হচ্ছে ওই তরল দিয়ে পূর্ণ ধারক। তো এবং এই দুটা ধারক পরস্পর কি সমবায় আছে? সমান্তরাল সমবায় আছে। কেন সমান্তরাল সমবায় আছে? কারণ হচ্ছে এর যে আমি যদি ধরি এটা প্লাস পাত, এটা মাইনাস পাত, তাহলে দেখবে দুটা ধারকের প্লাস পাতগুলি একসঙ্গে এবং মাইনাস পাতগুলি একসঙ্গে যুক্ত আছে। এই জন্য এই যে দুটা ধারক পরস্পর কিছে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আর সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে তার তুল্য ধারকত্ব হয় C' = আমি ধরে নিলাম, বা C = ধরে নিলাম C1 + C2। এবার দেখো C1টা বায়ু ধারকের ধারকত্ব আর তেল ধারকের ধারকত্ব। তো বায়ু ধারকের ধারকত্ব এই যে Cটা, এটাকে আমি C1 বার করব, C1 ধরেছি। C1 = আমরা জানি তো বায়ু ধারকের ক্ষেত্রে K1 হয়, তাহলে K1 হবে। আর ε0 এখানে দেখো এটা কত হবে? দেখো প্রথম যখন C ছিল, এটা C যখন ছিল তখন পুরোটাই বায়ু ছিল, মানে ক্ষেত্রফল, এইটা যে ক্ষেত্রফল ছিল ক্ষেত্রফল A ছিল। এখন কিন্তু অর্ধেক কি করে দেওয়া হয়েছে? তেল দ্বারা পূর্ণ করা হয়েছে, তাহলে ক্ষেত্রফলটা আমার হয়ে গেছে অর্ধেক, মানে C1 = ε0A/2। কিন্তু আমাদের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কনস্ট্যান্ট আছে d হলো, তাহলে এটা হচ্ছে 1/2 × ε0A/d, বা তুমি বলতে পারো C/2।
মানে বায়ু ধারকের ধারকত্ব সি ধরা হয়েছিল তো, c/2। ওকে, এবার আমাকে বার করতে হবে c2। তো c2 যদি বার করো তাহলে এখানে বার করবে c2 হবে তাহলে কে এপসাইলন 0, কে কত আছে 1.6 ইন্টু এপসাইলন 0, এটাও a/2/d। তাহলে যদি তুমি 2 কাটো এটা 0.8 হবে, এপসাইলন 0 a/d মানে আমার হচ্ছে 0.8 c। ঠিক আছে, তো এবার যদি তুল্য ধারকত্ব বার করা হয়, c1টা হচ্ছে 1/2 মানে 0.5 c প্লাস 0.8 c, তাহলে 1.3 c। এই সমবায়ের তুল্য ধারকত্ব হচ্ছে 1.3 c, অপশান হচ্ছে বি। 2 নম্বর বলেছে একটা ইলেকট্রন বৃত্তপথে 6 × 10⁻15 বার পাক খায়, তাহলে প্রবাহ মাত্রা কত? আমাকে বার করতে হবে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা জানি প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ। এবার আমি এই বৃত্তপথটা যদি কল্পনা করি, এবার বৃত্তপথে একটা ক্রস সেকশন যদি নিয়ে নিই, এবার এই ক্রস সেকশনটা যদি নিয়ে নিই আর ইলেকট্রন এই বৃত্তপথে যদি পরিক্রমণ করে, এবার পরিক্রমণ করার সময় প্রত্যেকবারই এই ক্রস সেকশনটাকে ভেদ করে যাবে। এবার এখানে বলেছে সেকেন্ডে ইলেকট্রনটি কতবার পাক খায়, 6 × 10⁻15 বার পাক খায়। তাহলে সেকেন্ডে এই ক্রস সেকশনটাকে অতিক্রম করবে কবার, 6 × 10⁻15 বার। বা আমি বলতে পারি ওই ক্রস সেকশন দিয়ে এক সেকেন্ডে 6 × 10⁻15 সংখ্যক ইলেকট্রন অতিক্রম করবে। অর্থাৎ এক সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রন সংখ্যা হবে, অতিক্রান্ত ইলেকট্রন সংখ্যা 6 × 10⁻15। এবার আধানের পরিমাণ তাহলে কত হবে? আধানের পরিমাণ n × e হয়, n পেয়েছি 6 × 10⁻15 ইন্টু e হচ্ছে 1.6 × 10⁻−19, মাল্টিপ্লাই করলে 16 × 6 = 96, 9.6 × 10⁻−4 হবে। এইটাকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যাই, 0.96 × 10⁻−3 অ্যাম্পিয়ার বা 0.96 মিলি অ্যাম্পিয়ার। অপশান হচ্ছে গিয়ে এ। এবার 4 নম্বর কোশ্চেনটা পড়ব। একটি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে পরিক্রমণ করছে। আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে পরিক্রমণ করছে। ঘোরার জন্য ওই বৃত্তপথের কেন্দ্রে চৌম্বক ভ্রামক আমাকে নির্ণয় করতে হবে। এবার চৌম্বক ভ্রামকের ফর্মুলা হচ্ছে Pm = I × A। দেখো এ বার করানো সোজা, πr² হলে হয়ে যাবে, কিন্তু আই যেটা বার করতে হবে, আই হচ্ছে আধানের পরিমাণ বাই সময়, মানে Q/T। এবার আমাকে কিউর মান বার করতে হবে আর টির মান বার করতে হবে। আই সমান কত, Q/T। এবার কিউটা কি আর টিটা কি সেটা বার করতে হবে। আমি এবার কি করব, বার করার জন্য আমি ধরে নেব যে ইলেকট্রনটা তো ভি বেগে ঘুরছে। এবার ইলেকট্রনটাকে একবার ঘুরতে কত সময় নিচ্ছে সেটা বের করে নেব, মানে পর্যায়কাল বার করব। পর্যায়কাল যদি বার করি, T = কত হবে, মোট পদ হচ্ছে 2πr বাই বেগ কত হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে টি হচ্ছে কত, 2πr/v। আচ্ছা, এই সময়ে ইলেকট্রন একবার প্রদক্ষিণ করে। তুমি যদি একটা ক্রস সেকশন ধরে নাও, তাহলে এই ক্রস সেকশনকে অতিক্রম করতে ইলেকট্রনের সময় লাগবে কত, 2πr/v। অর্থাৎ বলতে পারো একটি ইলেকট্রনের সমান পরিমাণ আধান এত সময়ে এই ক্রস সেকশন দিয়ে নির্গত হয়। তাহলে একক সময়ে এই ক্রস সেকশন দিয়ে কত পরিমাণ আধান পরিবাহিত হবে সেটা কি করে বার করব, আধানের পরিমাণ বাই সময়। তো আধানের পরিমাণ কত, আধানের পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻−19, বা তুমি বলতে পারো এখানে ই বলে দিয়েছে, এখানে কি বলে দিয়েছে, এখানে ই বলে দিয়েছে ই। আচ্ছা, আর টিটা কত সময়ের মধ্যে ই পরিমাণ আধান অতিক্রম করে,
টু পাই আর উপরে ভি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম কি, আই পেয়ে গেলাম ই ভি বাই টু পাই আর। এবার এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিই, তাহলে ই ভি বাই টু পাই আর ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই পাই কাটবে আর আর কাটলো, তাহলে হচ্ছে ই ভি আর বাই টু, ঠিক আছে। ইলেকট্রন যখন আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে ঘুরবে তখন ওই ঘূর্ণনের জন্য তার কেন্দ্রে চৌম্বক ভ্রামক হচ্ছে ই ভি আর বাই টু। অপশান নাম্বার হচ্ছে বি। আচ্ছা, এবার দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কোনো স্থানের বিনতিকোণ দিয়েছে 30 ডিগ্রি, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশও দেওয়া আছে, মোট প্রাবল্য বার করতে বলেছে। বিনতিকোণ দেওয়া আছে 5-এর দাগে, বিনতিকোণ দেওয়া আছে 30 ডিগ্রি আর অনুভূমিক উপাংশ দেওয়া আছে 0.5 ওরস্টেট। আমাকে বার করতে হবে ভূচুম্বক প্রাবল্যের মোট উপাংশ, মানে মোট অংশটা, বা ভূচুম্বক প্রাবল্য বার করতে বলেছে, বিটা বার করতে বলেছে। তো আমরা জানি বি এইচ সমান হয় বি কস থিটা, ঠিক আছে। এটা হচ্ছে ভূচুম্বক প্রাবল্য, মোট ভূচুম্বক প্রাবল্য, আর থিটাটা হচ্ছে বিনতিকোণ। বিএইচ এর মান বসাই 0.5, বি হচ্ছে এটা বার করতে হবে কস 30 ডিগ্রি, বি ইকালস টু এখানে হাফ চলে আসবে, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, উল্টে যাবে, 2 কেটে যাচ্ছে 1/√3, বি হচ্ছে 1/√3 ওরস্টেট, 1/√3 ওরস্টেট। অপশান হচ্ছে সি। এবার 6 নম্বর কোশ্চেনটা পড়ো। একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাস্ক বলে দিয়েছে 1 ওয়েবার পার মিনিট, মানে এটা d∅/dt, ঠিক আছে। 1 মিনিটে কতটা পরিবর্তন হয়, 1 ওয়েবার পরিবর্তন হয়। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচলক বলের মান বার করতে বলেছে, পাক সংখ্যা 1 দিয়েছে। ই সমান আমরা কি জানি, ই ইকুয়ালস টু d∅/dt, আমি জাস্ট মানটা বলছি, মাইনাসটা ধরছি না, ই ইকুয়ালস টু d∅/dt। তবে এইখানে 1 ওয়েবার পার মিনিট দেওয়া আছে, আমি কী করবো, এটাকে সেকেন্ডে করে নেব। তো কত হবে, 1/মিনিটকে সেকেন্ডে করলে 60 হয়, তাহলে ওয়েবার পার সেকেন্ড, এটা এখানে বসিয়ে দিলে পাবো 1/60। অ্যান্সারটা কত হবে, ভোল্ট হবে, ঠিক আছে। তড়িৎচালক বলের একক হয় ভোল্ট, 1/60 ভোল্ট। অপশান হচ্ছে বি। এবার 7-এর দাগে কোশ্চেনটা দেখো তোমরা। এখানে বলেছে একটি ধারকের ধারকত্ব দেওয়া আছে, সি দেওয়া আছে 1/পাই ফ্যারাড। ধারকের ধারকত্ব দেওয়া আছে কি 1/পাই ফ্যারাড, এবং ওই ধারকটিকে যে এসি বর্তনীতে লাগানো আছে সেই পরিবর্তী ভোল্টেজের কম্পাঙ্ক কত দেওয়া আছে, 50 হার্টজ দেওয়া আছে। আমাকে কি করতে বলেছে, ওই বর্তনীর প্রতিঘাত বা বর্তনীর মোট রোধ বার করতে বলেছে, মানে এটাকে এক্সসি বলতে পারো, আবশ্যকীয় প্রতিঘাত। মানটা হচ্ছে 1/ωc, আর ওমেগা সমান জানি 2πn × c। তাহলে 2π বলতে এনের মান 50 বসিয়ে দিলে হবে 100 পাই, ইন্টু সির মান হচ্ছে 1/পাই, 1/পাই, পাই পাই কেটে দাও, তাহলে 1/100 ওহম বা 0.01 ওহম, 0.01 ওহম। অপশান হচ্ছে লাস্ট অপশান ডি। এবার 8 নম্বর কোশ্চেন দেখব। √μ0ε0 এর মাত্রা নির্ণয় করো। দেখো আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের অধ্যায়ে পড়েছি শূন্যস্থানে আলোর বেগ c ইকুয়ালস টু 1/√μ0ε0। তাহলে √μ0ε0 যেটা হচ্ছে 1/c, মানে এর মাত্রা হবে বেগের মাত্রার উল্টা। বেগের মাত্রা কি হয়, তাহলে 1/L⁻⁻1 উপরে উঠে যাবে, হবে কত তাহলে L-1t। এটাই হচ্ছে √μ0ε0 মাত্রা। অপশান হচ্ছে গিয়ে ফার্স্ট অপশান
সেকেন্ড অপশান বি। 8 নম্বর কোশ্চেন হলো। 9 নম্বর কোশ্চেন দেখো, একটি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে প্রতিসারণের মাধ্যমে প্রবেশ করলো, আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হলে আপতন কোণ কত হবে? আপতন কোণ বলেছে প্রতিসরণ কোণের দ্বিগুণ, আই ইকুয়ালস টু, আমি 2r দিয়ে দিলাম, আই ইকুয়ালস টু 2r, আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী মিউ সমান কি জানি? সাইন আই বাই সাইন আর। এখান থেকে আর এর মান আমি বসিয়ে দেবো। আর এর মান কত হবে? I/2 বসিয়ে দিই। কেন করব? কারণ আমাকে বলেছে আই এর মান বার করতে, তাই এখানে আরটাকে তুলে দেবো এই সমীকরণ থেকে। সাইন আই বাই সাইন I/2। এবার দেখো উপরে সাইন আই, নিচে সাইন I/2 আছে, উপরে সাইন আই আছে, এটাকে তুমি সাইন 2θ সূত্র ফেলে ভেঙে দিতে পারো। ভেঙে দিলে কত হবে? 2 সাইন I/2 কস I/2, আর নিচে থাকছে সাইন I/2, এটা কেটে যাবে। তাহলে আমার হচ্ছে 2 কস I/2 সমান হচ্ছে মিউ। এখান থেকে তুমি আইয়ের মানটা পেয়ে যাবে। কস I/2 সমান μ/2, তাহলে I/2 সমান হচ্ছে গিয়ে কস ইনভার্স μ/2, আই ইকুয়ালস টু পাচ্ছি 2 ইন্টু কস ইনভার্স μ/2। হয়েছে? তাহলে আপতন কোণের মান বলেছিল যে আপতন কোণটা প্রতিসরণ কোণে যদি দ্বিগুণ হয় তখন তাহলে আপতন কোণের মানটা কত হবে, এবং শূন্য মাধ্যম থেকে একটা মিউ প্রতিসারণের মাধ্যমে যখন প্রবেশ করছে, মানে প্রতিসরণ ঘটছে, তাই আমি প্রতিসরণের স্নেলের সূত্র লাগিয়ে আপতন কোণের মানটা বার করলাম। এবার দেখো 10 নম্বর কোশ্চেন। রেখা ছিদ্রের জন্য অপবর্তন গঠনের অবমবিন্দু পাওয়ার শর্তটি কি? তো অবমবিন্দু পাওয়ার শর্তটি আমরা জানি, প্রমাণও করেছি যে এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, যেখানে এটা হচ্ছে ওই ছিদ্রের বেধ, আর থিটা বলতে পারো অপবর্তন কোণ, আর এনটা হচ্ছে কত নম্বর অবমবিন্দু, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অপশান হচ্ছে গিয়ে এ, ফার্স্ট অপশান এ। এবার দেখো 11 নম্বর কোশ্চেনটা দেখো। 11 নম্বর কোশ্চেন কি বলেছে? যে ধাতুর কার্য অপেক্ষক ডব্লিউ, তার ক্ষেত্রে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলেছে ল্যামডা। ডব্লিউ হলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এবার যার কার্য অপেক্ষক 2W, কার্য অপেক্ষক 2W, তার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো এখানে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য প্রারম্ভ যে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ ডব্লু প্রপোর্শনালস টু 1/λ হবে, তাই তো? মানে ল্যামডা যদি বেশি হয় তাহলে শক্তি কম হয়, মানে যে আলোটা পড়বে ওই আলোটার শক্তি কম হয়। আর এখানে যেহেতু কার্য অপেক্ষক বেশি, মানে শক্তি বেশি লাগবে, তাহলে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য কমাতে হবে, তাই জন্য ব্যস্তানুপাতিক। তো ডব্লু প্রপোর্শনালস টু 1/λ, এখান থেকে তুমি করতে পারো W1/W2 ইকুয়ালস টু কত হবে? λ2/λ1। তাহলে এখানে W1টাকে W ধরো, Wটা হচ্ছে 2W, তাহলে λ2/λ, W কেটে যাবে, এখান থেকে আমি পাবো তাহলে λ2 ইকুয়ালস টু λ/2, অর্ধেক হয়ে যাবে, λ/2, সি অপশান। এবার 12 নম্বর কোশ্চেনে কি বলা আছে? Li ডবল প্লাস আয়নের ভৌমস্তরের আয়নন শক্তি কত? Li ডবল প্লাস আয়ন x2, Li ডবল প্লাস আয়নের ভৌমস্তরের আয়নন শক্তি কত? দেখো ভৌমস্তরের Li প্লাস প্লাস যে আয়নটা, ওর ভৌমস্তরে যে ইলেকট্রন থাকে তার শক্তি কত? তো শক্তির ফর্মুলা আমরা জানি, মোট শক্তির ফর্মুলা E ইকুয়ালস টু -13.6 Z²/n², যেখানে জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। এখানে ভৌমস্তর বলেছে মানে n1 ধরে নেব, তাহলে আসছে গিয়ে -13.6 Z²। এবার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এখানে যদি বসিয়ে দাও তাহলে -13.6 ইন্টু 9 ইলেকট্রন ভোল্ট। এবার এর আয়নন শক্তি হবে তাহলে কত? +13.6 ইন্টু 9 ইলেকট্রন ভোল্ট, আয়নন শক্তি হচ্ছে
মানে এই পরিমাণ শক্তি যদি ইলেকট্রনটাকে দিয়ে দাও, ইলেকট্রনটা কী হবে, ওই প্রথম মানে ভৌম স্তর থেকে পরমাণুর থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে আয়নন শক্তি। এবার দেখো 13 নম্বর কোশ্চেন 111, 13 নম্বর বলেছে 111 এই দিক সংখ্যাটিকে মানে বাইনারি সংখ্যাটিকে ডেসিমালে ট্রান্সফার করতে বলেছে। তাহলে ট্রান্সফার যদি করতে হয় কীরকম করতে হয়, তাহলে 1 2 3 4 মানে 1 × 2 কিউব হবে, 1 × 2 স্কোয়ার হবে। এটা জানো সবাই সাধারণত সোজা, 1 × 2⁻1 প্লাস 1 × 2⁻0। তাহলে এটা 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, 8 4 12, 14, 15। তাহলে দশমিক সংখ্যা আমি পাচ্ছি 15। এবার লাস্ট কোশ্চেন এক্সআইভিতে কী বলা আছে দেখো, বলেছে বার্তা সংকেতের বিস্তার দেওয়া আছে 0.1 ভোল্ট, 0.1 ভোল্ট দেওয়া আছে, আর বাহক তরঙ্গের বিস্তার দেওয়া আছে 0.3 ভোল্ট। মডিউলেশন সূচক বার করতে বলেছে। মডিউলেশন সূচক কি হয়, এটার মাইনাস বা এটার প্লাস, মানে 0.3 মাইনাস 0.1 বাই 0.3 প্লাস 0.1, তাহলে কত হবে 0.2 বাই 0.4, 1/2। কিন্তু এখানে এই অপশানটা নাই, 1/2 হবে। তোমরা অবশ্যই এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এমসিকিউগুলো না ভালো করে প্র্যাকটিস করলে ওই 18 নাম্বারটা তোমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এইটা যদি ক্যারি করতে পারো তাহলে অনেক নাম্বার কমে যাবে। এবার দেখো এসিকিউটা করব। এসিকিউর ফার্স্ট যে কোশ্চেনটা আছে, বলেছে একটি গ্যালভানোমিটারকে কিভাবে তুমি ভোল্টামিটারে রূপান্তরিত করবে। এবার গ্যালভানোমিটারকে ভোল্টামিটার মানে তার রোধটা অনেক বেশি হয়, তাই তো, অসীম রোধ হয়। এই জন্য কী করতে হবে, তো গ্যালভানোমিটারের সঙ্গে একটা খুব বেশি পরিমাণে রোধকে তুমি কি করবে, শ্রেণী সমবায়ে যুক্ত করে দেবে। ঠিক আছে, দিলে ওই গ্যালভানোমিটারটা কিসে পরিণত হয়ে যাবে, ভোল্টামিটারে পরিণত হয়ে যাবে। এর অথবারে দিয়েছে, অথবা কোশ্চেনটা দেওয়া আছে আহিত কণা কখন চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে। এবার দেখো একটা যে কোনো আহিত কণা যদি স্থির থাকে সে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করতে পারে। এবার যখন সে গতিশীল হয় তখন কি করতে পারে, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে। উত্তরটা হবে যখন গতিশীল থাকবে আহিত কণা তখন চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে। এবার বলেছে আবেশহীন রোধ কুণ্ডলী কি, 2 নম্বর কোশ্চেন, এসিকিউ 2 নম্বর কোশ্চেন, আবেশহীন রোধ কুণ্ডলী কি। এমন একটা কুণ্ডলী যে কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা গেলে এবং প্রবাহ মাত্রার পরিবর্তন হলেও আবেশের সৃষ্টি হয় না, অর্থাৎ তড়িৎ চালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় না। তো এই রকম কুণ্ডলীকে বলা হয় আবেশহীন কুণ্ডলী। এবং সেটা কিভাবে করা হয়, তো একটা তারকে দুভাঁজ করে তাকে কুণ্ডলী বানিয়ে নিতে হয়। যে কুণ্ডলী এরকম যদি বানিয়ে নাও, একটা দিয়ে কি হবে, একটা দিয়ে প্রবাহ মাত্রা ঢুকবে, দিয়ে আর একটা দিয়ে কি হবে, প্রবাহ মাত্রা বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে দুটো কুণ্ডলী দেখা যাচ্ছে, দুটো কুণ্ডলীর একটা কুণ্ডলীতে যে অভিমুখে প্রবাহ মাত্রা হবে আর একটা কুণ্ডলীতে ঠিক তার বিপরীত অভিমুখে প্রবাহ মাত্রা হবে। এবার এই যে অভিমুখে মানে একটাতে এই নিচের দিকে প্রবাহ মাত্রা হচ্ছে, এর জন্য যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে তার যে অভিমুখ হবে এটার জন্য তার ঠিক উল্টা হবে, যার ফলে এই যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে তারা পরস্পরকে কী করে দেবে, প্রশমিত করে দেবে। ফলে এই কুণ্ডলীর মধ্য দিয়ে কোনো চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে না, মানে কোনো ফ্লাস্ক পাওয়া যাবে না, যার জন্য এই কুণ্ডলীর মধ্যে কোনো তড়িৎচালক বল সৃষ্টি হবে না। তো এই ধরনের কুণ্ডলীকে বলা হয় আবেশহীন রোধ কুণ্ডলী। বোঝা গেছে 2 নম্বর। এবার 3 নম্বর বলেছে অবতল লেন্স কিভাবে তুমি শনাক্ত করবে। অবতল লেন্স সর্বদা ক্ষুদ্র অসৎ প্রতিবিম্ব গঠন করে। মানে তুমি যদি অবতল লেন্সের কাছাকাছি যদি হাতের আঙ্গুল নিয়ে যাও তাহলে তার সবসময় কি দেখা যাবে, একটা ক্ষুদ্র প্রতিবিম্ব দেখা যাবে, ক্ষুদ্র অসৎ প্রতিবিম্ব দেখা যাবে। তাহলে তো তোমাকে কি করতে হবে, লেন্সের কাছে কোনো একটা বস্তু যদি রাখো তাহলে ওটা ছোট হয়ে যাবে, তার ক্ষুদ্র প্রতিবিম্ব দেখা যাবে। তার অথবা কোশ্চেন বলেছে সমবর্তন কোণের সঙ্গে সংকট কোণের সম্পর্ক কি। অথবা কোশ্চেন বলেছে সমবর্তন কোণের সঙ্গে সংকট কোণের সম্পর্ক।
সংকট কোণের সম্পর্ক। দেখো সমবর্তন কোণ যদি থিটা পি হয়, আমরা বুস্টারের ল থেকে জানি ট্যান থিটা পি ইকুয়ালস টু মিউ। আবার থিটা সি যদি সংকট কোণ হয় তাহলে সাইন থিটা সি ইকুয়ালস টু কত হয় 1/মিউ, তাই না? তো এখান থেকে মিউর মান বের করে নাও, মিউ ইকুয়ালস টু 1/সাইন থিটা সি মানে কসেক থিটা সি। তাহলে এখানে বসিয়ে দেবো ট্যান থিটা পি সমান কসেক থিটা সি। তো এইটা বলতে পারো, বা তুমি থিটা পি বের করে নিতে পারো, থিটা পি ইকুয়ালস টু ট্যান ইনভার্স কসেক থিটা সি। ঠিক আছে, এইটা তাদের মধ্যে সম্পর্ক, কার কার, সমবর্তন কোণ এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক। এবার 4 নম্বর বলেছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ কি। তো জেনার ডায়োডে যে বিপরীত বায়াসে, মানে যে বিপরীত বায়াস প্রয়োগ করলে বিপরীত বায়াসের একটা নির্দিষ্ট মান আছে, বিপরীত বায়াসের ওই নির্দিষ্ট মানের পর তুমি যদি ভোল্টেজ একটু বাড়াও তাহলে প্রবাহ মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। তো ওই যে বিশেষ বা ওই যে নির্দিষ্ট বিপরীত বায়াস, ওই বায়াসটাকে বলা হয় জেনার ব্রেকডাউন ভোল্টেজ। এবার বলেছে ট্রানজিস্টরে আলফা ও বিটার মধ্যে সম্পর্ক লেখো। ট্রানজিস্টরে আলফা ও বিটার মধ্যে সম্পর্ক হচ্ছে 1/α ইকুয়ালস টু 1/β প্লাস 1। এটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। 10 নম্বর কোশ্চেন পেপারে এমসিকিউ এবং এসএকিউ সলভ করলাম। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো তোমরা ভালো করে এমসিকিউগুলো প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের সলিউশান বা কোশ্চেনগুলো সলভ করতে আর কোনো অসুবিধা হবে না।